নমস্কার বন্ধুরা, অরিন্দমের সাথে কিছুক্ষণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা এখন শুনছেন শঙ্করের কালজয়ী ক্লাসিক উপন্যাস কত অজানারে। আজকে তৃতীয় পর্ব। গল্প পাঠ ভালো লাগলে শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ রইল লাইক দেবার এবং শেয়ার করবার। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন। তাহলে এবার আমরা মূল গল্প শুরু করতে যাচ্ছি। শঙ্করের কত অজানারে পর্ব ৩। ব্যারিস্টার পাড়া থেকে বিদায় নেওয়ার আগে বিভূতিদা একদিন আমাকে হাইকোর্টে নিয়ে গিয়েছিলেন। গেটে ঢুকতে ঢুকতে তিনি বলেছিলেন, কেমন জব্বর বাড়িখানা দেখছো তো? বাড়িটার অনেক হিস্ট্রি সাহেবের কাছ থেকে শুনেছিলাম। কোথাকার এক টাউন হলের অনুকরণে তৈরি। নামটা কিছুতেই মনে থাকে না। উঁচু উঁচু সিঁড়ি বেয়ে আমরা প্রথমে দোতলায় গেলাম। কাঠের প্যানেল দেওয়া বড় বড় ঘর। প্রতিটি ঘরের বাইরে জজেদের নাম লেখা। মিস্টার জাস্টিস রণধীর সিং বাচওয়াত, টেকিং ইন্টারকুলারি অ্যাফেয়ার্স। এর মানে কি? বিভূতিদা পেছনে ফিরে বললেন, এখানে অনেক নতুন নতুন কথা শিখবে। একদিনে হবে না, সময় লাগবে। আমরা অন্য এক ঘরে ঢুকে পড়লাম। এখানে আবার দুজন জজ। বিভূতিদা কানে কানে বললেন, আপিল হচ্ছে, খুব সাবধান, কোনো আওয়াজ না হয়। কোর্টঘর দেখা শেষ করে বিভূতিদা যেখানে আমাকে নিয়ে গেলেন সেখানে গাদা গাদা বই প্রায় মাথার ছাদ পর্যন্ত সাজানো। এক ভদ্রলোক হাতে কাগজ নিয়ে মই বেয়ে সরসর করে ওপরে উঠে যাচ্ছেন। দেওয়াল থেকে একখানা বই টেনে নিয়ে তিনি আবার ইঁদুরের মতন দ্রুত গতিতে নেমে এসে অন্য এক জায়গায় মই লাগাচ্ছেন। বার লাইব্রেরিদের ব্যারিস্টারদের ক্লাব। এখান থেকে বই নিয়ে যেতে হবে মাঝে মাঝে, বিভূতিদা বলে দিলেন। আরো অনেক দেখবার আছে, কিন্তু সময় নেই। 16 বছর এ পাড়ায় কাটিয়েও সব জানতে পারিনি। তুমি একদিনে কি করবে? হাইকোর্ট থেকে বেরিয়ে আমরা আবার বৃন্দাবনের লিফটে চড়ে টেম্পল চেম্বারের 4 তলায় ফিরে এলাম। কদিন পরে আমাকে আবার হাইকোর্ট যেতে হলো। এবার একা একা। বিভূতিদা নেই। বার লাইব্রেরি থেকে বই আনতে হবে। সসংকোচিত্তে এই অপরিচিত জগতের দিকে ফ্যালফ্যাল করে তাকাচ্ছিলাম। ব্যারিস্টারের বাবু হয়েও এখানকার কোনো আইন কানুন আমার জানা নেই। লাইব্রেরির সামনে বারান্দায় পরপর সাজানো খান কয়েক বেঞ্চিতে 8-10 জন লোক বসে রয়েছেন। তাদের মধ্যে একজন হঠাৎ বলে উঠলেন, এই যে স্যার, এদিকে একটু দেখা দিয়ে যান না স্যার। সলজ্জভাবে বেঞ্চের দিকে এগিয়ে গেলাম। আমাকে কিছু বলছেন? আগে হ্যাঁ স্যার। রোগা মতন এক ভদ্রলোক মুখ ভর্তি পানের পিক সামলাতে সামলাতে বললেন, মহাশয়ের পরিচয়, নিবাস ইত্যাদি জানতে পারি কি? পাশের এক ভদ্রলোক আমাকে সে যাত্রা রক্ষা করলেন। রোগা মতন লোকটিকে ভর্ৎসনা করে তিনি বলে উঠলেন, আহ অর্জুন, পেটে বোমা মারলেও তো ক অক্ষর বেরোয় না, আর ছেলে মানুষটাকে নতুন পেয়ে বঙ্কিমি বাংলা চালাচ্ছ? ছি ছি। আমার পরিত্রাতার দিকে চেয়ে রইলাম। ভদ্রলোকের মাথার চুল প্রায় সাদা হয়ে এসছে। গায়ে আধময়লা লংকোটের পাঞ্জাবি, পায়ে রবারের নিউকার জুতো, আর গলায় পাকানো একটা আধময়লা চাদর। খুব লম্বা টানের শেষে মুখের বিড়িটা মাটিতে ফেলে জুতো দিয়ে ঘষতে ঘষতে তিনি জিজ্ঞাসা করলেন, তুমি বুঝি বিভূতির জায়গায় সাহেবের নতুন বাবু? আজ্ঞে হ্যাঁ, আমরাও তোমার মতন ব্যারিস্টারদের বাবু। কিন্তু তোমার কপাল ভালো, এখানকার কজন বাবু আর তোমার মতন অফিসে বসতে পায়। অমন নইলে সাহেব বিভূতিকে বড় ভালোবাসত। নিজে থেকে বিলিতি অফিসে মস্ত চাকরি করে দিল। তা এই যে কখানা বেঞ্চি দেখছ, সবকটি
বাবুদের জন্য রিজার্ভ। যখন ইচ্ছে হয় আসবে এবং এখানে বসে থাকবে। অন্য একজন কথার মধ্যে বাধা দিয়ে জিজ্ঞেস করলেন, এ পাড়ায় কদিন হলো? 7 দিন, আমি উত্তর দিলাম। হ্যাঁ, মাত্র 7 দিনের দুগ্ধপোষ্য শিশু? এখানকার হালচাল কিছুই জানা নেই নিশ্চয়। ছোকাদা, আপনি তো আমাদের ট্রেনার, একে একটু ট্রেনিং দিয়ে দিন, নইলে কোনো সময় বাবুদের প্রেস্টিজ ঢিলে করে ছেড়ে দেবে। ছোকাদা বললেন, হ্যাঁ বাপু, মোস্ট ইম্পর্টেন্ট কথাটা শুনে রাখো। উকিলের মুহুরিদের কোনো রকম পাত্তা দেবে না। তুমি ব্যারিস্টারদের বাবু, সিপাই কা ঘোড়া, হাতি কা দাঁত আর ব্যারিস্টার কা বাবু। আমাদের সাহেবদের বিলেত থেকে পাস দিয়ে আসতে হয়েছে, আর উকিল বাবুরা আজকালকার ল কলেজে রাত্রের ক্লাস করে ব্যারিস্টারদের ডিঙিয়ে যেতে চান। এই যে বাপু, জাম্পিং হর্স ইটিং গ্রাস। আসলে ছোকাদা বলতে চাইলে উকিলদের সঙ্গে ব্যারিস্টারদের যে তফাৎ, মুহুরি আর বাবুদের মধ্যে সেই একই পার্থক্য। ছোকাদাকে থামিয়ে টাকমাথা এক ভদ্রলোক বললেন, দেবতাদের বাহন বোঝো? আমরাও ঠিক সেই রকম। কার্তিকের ময়ূর, গণেশের ইঁদুর, মহাদেবের ষাঁড় আর ব্যারিস্টারদের বাবু, সব এক ক্লাসের। পেছনের বেঞ্চি থেকে অন্য এক ভদ্রলোক বলে উঠলেন, দাদা, তোমাদের হাই হাই টক রাখো। মাইরে বলছি, মেজাজ একদম বিগড়ে রয়েছে। কলিফ্লাওয়ারের মতন অ্যানিম্যাল যে হ্যান্ডিক্যাপে ডোবাবে কেমন করে জানবো? ওই বেঞ্চিতে ঘোড়ার আলোচনা পুরো দমে চলছে। মাঝে মধ্যে দু একটা কথাও কানে আসছে। পুনা রেস, গভর্নর জেনারেল প্লেট, হ্যান্ডিক্যাপ। হাতে একটা ছাপানো কাগজ নিয়ে আর এক ভদ্রলোক বেঞ্চিতে এসে বসলেন। ওই ছাপানো কাগজটি আমার জানা। বিভূতিরা বলে দিয়েছিলেন এর নাম ডেলি কজ লিস্ট। কোন কোর্টে কি মামলা হবে তার লিস্টটি। রোজ সকালে এসে এই লিস্টটি দেখে রাখবে। সাহেবের মামলা থাকলে লাল পেন্সিলে দাগ দিয়ে রাখবে। ভদ্রলোক ঠিক হয়ে বসার আগেই সম্বৎসরে সকলে জিজ্ঞেস করে উঠল, এই যে দাদা, এতক্ষণ কোথায় ছিলে? তাচ্ছিলের সঙ্গে ভদ্রলোক উত্তর দিলেন, 6 নম্বর বাণিজ্যের কোর্ট ওয়াচ করছিলাম। সাহেব আবার মৃত্যুদের কোর্টে রয়েছেন, সময় মতো খবর দিতে হবে। বেটা অ্যাটর্নির আর কি। ব্রিফ দিয়ে তিনি ঘুম মারতে চলে গেলেন। আর ছাই আমি তীর্থের কাকের মতন কোর্টে হাঁ করে বসে থাকি। কথা শেষ না করেই ভদ্রলোক আবার উঠলেন, যাই, কেদারবাবুকে ধরিয়ে যাই। বইয়ের লিস্টটি তো অনেকক্ষণ আগেই দিয়ে এসছি। তারপর তিনি ব্যস্তভাবে বার লাইব্রেরিয়ান কেদারবাবুর সন্ধানে বেরিয়ে গেলেন। হারুটা আর বাকতাল্লা মারার জায়গা পেলে না। বেটা আমাদের কাছেও রাজা উজির মারছে, ছোকাদা বললেন। যা বলেছ ছোকাদা, আর একজন ফোড়ন দিলে। হারুটা তো হাজরা সাহেব বলতে অজ্ঞান। কিন্তু বাপু, বিজয় হাজরা মাসে কটা অ্যাপিয়ার হচ্ছে সে কি আর আমরা দেখতে পাচ্ছি না? দুটো ব্রিফ একসঙ্গে হাতে থাকে কিনা সন্দেহ, আর তাতেই হারু ধরাকে সরা জ্ঞান করছে। বাল লাইব্রেরি থেকে গাউন হাতে একজন আমাদের বেঞ্চের দিকে এগিয়ে এসে ডাকলেন, অর্জুন, এই ব্রিফটা স্যান্ডেল কোম্পানির রমেন বাবুকে দিয়ে এসো, আর বলে দিও আজ 4:30 কনসালটেশন। অর্জুন বাবু ব্রিফ নিয়ে দ্রুত বেগে বেরিয়ে গেলেন। ছোকাদা চিনিয়ে দিলেন, ঘোষ সাহেব, কমার্শিয়াল ম্যাটারে ঝানু ব্যারিস্টার। ছোকাদা অন্যান্য বাবুদের সঙ্গে একে একে পরিচয় করিয়ে দিলেন। ব্যানার্জি সাহেবের বাবু, চৌধুরী সাহেবের বাবু, যেন বাবুদের কোনো নিজস্ব পরিচয় নেই। হারুবাবু হারুবাবু নয়, তার ডাকনাম ও পরিচয় হাজরা সাহেবের বাবু। একবারে শেষ বেঞ্চিটা একটু নড়বড়ে। সেখানে যে 4-5 জন বসে আছেন, ছোকাদা তাদের সঙ্গে আলাপ করিয়ে দিলেন না। বললেন, ওরা এখনো জুনিয়র,
আমাদের সঙ্গে আড্ডা মারবার স্ট্যান্ডার্ডে এখনো আসেনি। আগে আমিও তো জুনিয়র, ছোকাদাকে বললাম। জিভ কেটে ছোকাদা বললেন, ছি ছি, তুমি জুনিয়র নও, তুমি সিনিয়র। জুনিয়র সিনিয়রের রহস্য বুঝতে আমার সময় লেগেছিল। সিনিয়র ব্যারিস্টারের বাবু আমি বয়সে যতই জুনিয়র হই না কেন, বাবু সমাজে আমি সিনিয়র। অথচ জুনিয়র ব্যারিস্টারের বাবু বয়সে সিনিয়র হলেও সমাজে তিনি জুনিয়র। ছোকাদার স্নেহ লাভ করে নিজেকে ভাগ্যবান মনে করেছি। সময় পেলেই চেম্বারে মোহনচাঁদকে রেখে ছোকাদার কাছে যাই। প্রতি মিনিটে কত নতুন নতুন কথা, কত নতুন খবর জানতে পারি। যেমন অ্যাটর্নিদের সঙ্গে বাবুদের সম্পর্ক। বাবুরা সাহেবের ব্রিফের জন্য অ্যাটর্নিদের অফিসে যান। কখনো বা পথে দেখা হলে নমস্কার জানিয়ে বলেন, এই যে স্যার, ভালো তো, একটু মনে রাখবেন। আবার মামলার শেষে অ্যাটর্নি অফিসে হাজিরা হতে হয়। স্যার, চেকটা হবে নাকি, সাহেব পাঠালেন। অ্যাটর্নি অধিকাংশ ক্ষেত্রেই দার্শনিকের হাসি হাসেন, বলেন, আরে একটু নিঃশ্বাস তো ফেলতে দাও, কদিন যাক, মক্কেলের গলায় তো ছুরি লাগাতে পারি না, সবুরে মেওয়া ফলে, বুঝেছ ভজহরি? ভজহরি এর জন্য প্রস্তুত হয়েই এসছে। অ্যাটর্নি মহাপাত্রের হাতে জলই গলতে চায় না, তাই চেক। তবু যত সম্ভব বিনয়ে প্রকাশ করে বলে, আজ্ঞে সে কথাটা তো 100 বার, তবে স্যার কিনা 3 মাস তো হলো, সবকিছু তো চালাতে হবে। মহাপাত্র যেন শুনতে পেলেন না, এমনি ভাব করে টেলিফোন তুলে নম্বর চান। ক্লায়েন্টের সঙ্গে কথাবার্তা শুরু করার আগে বলেন, আচ্ছা ভাই ভজহরি, আবার দেখা সাক্ষাৎ হবে, তোমার সাহেবকে বলো। বিফল মনোরথ ভজহরি রাস্তায় বেরিয়ে আসে। 10 নম্বরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সে একটা বিড়ি ধরায়। সাহেব রেগে যাবেন, বিশ্বাসই করবেন না, বলবেন, আরে তুমি ভালো করে বলতেই পারো না, মহাপাত্র নিজে আমাকে বলেছে বাবুকে পাঠালেই সে চেক দিয়ে দেবে। সবই কপাল, ছোকাদা আমায় বলেছিলেন। ওই মহাপাত্র পাঁচুবাবুকে নিজে এসে চেক দিয়ে যায়। ব্যারিস্টার সুব্রত রায়ের বাবু যে, চেক আসতে একদিন দেরি হলে পাঁচু পরের বার হটিয়েই দেবে। সুব্রত রায় তো আর ব্রিফের তোয়াক্কা করেন না। ছোকাদার পাশে বসে বাবুদের কর্মতালিকা সম্বন্ধে অনেক কিছু ধীরে ধীরে জানতে পেরেছি। সাহেবদের জন্য সবকিছু করেন তারা। ব্রিফ নিয়ে সাহেবদের পেছনে পেছনে ছোটেন, বার লাইব্রেরি থেকে সাহেবদের জন্য বই নিয়ে আসেন। CWN, অল ER, AIR ইত্যাদি শব্দ প্রথমে আমার কাছে অদ্ভুত ঠেকেছে। বাবুরা কিন্তু এইসব জানেন। 1936-এর অল ER বললেই বাবু জিজ্ঞেস করবেন, ভলিউম 1 না 2 স্যার? চিনির বলদ বলতে পারেন। মোটা মোটা বই নিয়ে তারা যান, আবার ফেরত নিয়ে আসেন। সাহেবের নির্দেশ মতন একটি বিশেষ পাতায় এক টুকরো করে কাগজ গুঁজে রাখেন। সাহেবরা একের পর এক সেগুলো দেখে মামলা তৈরি করেন। আইনের নতুন নতুন ব্যাখ্যা সৃষ্টি হয় বা বিশেষ কোনো ধারা বাতিল হয়ে যায়। বাবুরা অত শত বোঝেন না। ছোকাদা বলেন, আমরা জিঞ্জার মার্চেন্ট জাহাজের খোঁজ নিয়ে কি করব? আমরা শুধু দেখব অ্যাটর্নি কে, কতদিন হিয়ারিং হবে, ক মোহর মিলবে। মোহর? অনেকে অবাক হতে পারে। মোহর আবার কি? এ কি আলিবাবার দেশ যে মোহর দিয়ে কেনাবেচা হবে? সবই নয় বলবো, হাইকোর্টের সবকিছুর হিসেব হয় মোহর দিয়ে। ব্যারিস্টারের ফিও মোহরের হিসেবে দিতে হবে। একজন নতুন মক্কেল রেগে গিয়ে আমায় জিজ্ঞেস করেছিলেন, আরে মশাই, মোহর পাবো কোথায়? আপনার সাহেবের জন্য তো আর ট্যাক্সালের কর্তারা টাকা তৈরি করা ছেড়ে মোহর তৈরি করতে বসবেন না। তাকে অনেক কষ্টে বোঝালাম, আজ্ঞে সে কথা আমিও জানি, আমরা শুধু হিসেব করি সোনার মোহরে, নেবার বেলায় নিই কাগজের টাকা। 17 টাকায় 1 মোহর। সাহেব 30 মোহর চেয়েছেন,
সুতরাং 30কে 17 দিয়ে গুণ করে যা হয়, অর্থাৎ 510 টাকা দিলেই চলবে। মোহরের কথা শুনে ছোকাদা হেসেছিলেন। এ পাড়ায় প্রথম এসে আমরাই কত আবল তাবল বকেছি, ভাবলে হাসি লাগে। কিন্তু সেসব কথা এখন থাক। ছোকাদা থেমে গেলেন। নিজের মনে বিড়বিড় করে তিনি বলছিলেন, কত ব্যারিস্টার এ পাড়ায় এলো গেল, কত বাবুকেই তো দেখলাম। হাইকোর্টে কদিন আছেন ছোকাদা? অনেক দিন হয়েছে, তোমরা তখন জন্মাওনি, বুঝেছ হে? রীতির রোমন্থন করতে ছোকাদার ভালো লাগে। বিড়িটাতে শেষ টান দিয়ে তিনি বললেন, ওহে ছোকরা, ব্যারিস্টারের বাবু হওয়া অত সহজ নয়। এর জন্য সময় লাগে, বুদ্ধি লাগে, হাল লাগে কপাল, বুঝেছ? বুঝতে না পেরে ছোকাদার মুখের দিকে তাকিয়ে থেকেছি। ছোকাদার তখন বলার নেশা ধরেছে। বললেন, বোঝা কি এতই সহজ? এতদিন ধরে চেষ্টা করে আমি নিজেই বুঝতে পারলাম না। ছোকাদা আরম্ভ করলেন। ছোকাদার তখন বছর 15 বয়স। 6 নম্বর চোংদার কোম্পানি বড় সলিসিটার। সেই অফিসেরই ম্যানেজিং ক্লার্ক দাশুবাবু তার মামা। কাসুন্দেতে বোনের বাড়ি বেড়াতে এসে দাশুবাবু ভাগ্নেকে জিজ্ঞেস করলেন, কোন ক্লাস হচ্ছে? আগে 4th ক্লাস। লেখাপড়া শিখে তো বাবা মাকে রাজা উজির করবে, তার থেকে চলো হাইকোর্টে, কোনো সাহেবের বাবু করে দেবো। 2 হাতে কাঁচা পয়সা, 3টে পাস দিয়েও অত পয়সা রোজগার করতে পারবে না। শুধু একটু কপাল জোর চাই, আর কিচ্ছু না। ব্যারিস্টার সেনের একজন বাবু দরকার। ডিসেম্বরের গোড়া, গায়ে সবুজ রঙের র্যাপার চড়িয়ে 15 বছরের ছেলে কানাই ঘোষ ব্যারিস্টার দেখতে এলো। সে কি জিনিস! কাসুন্দের লোকেরা বললে, এ যে সে ছেলে নয়, বিলেত ফেরত ব্যারিস্টারের সঙ্গে দিন রাত কাজ করবে। মাসখানেকের মধ্যেই আমাদের কানাই গড় গড় করে ইংরেজি বলবে। সেন সাহেবের সঙ্গে দেখা হলো। প্রথম দৃষ্টিতে ছোকাদা অবাক। এই ব্যারিস্টার? মিস্টার সেনের মুখে পাইপ। বয়স খুব কম, ঠিক যেন লাল টুকটুকে আপেল। এ ছেলে যাদের জামাই হবে। সেন সাহেব বিলেত থেকে নতুন এসছেন, কিন্তু বাংলাতেই কথা বললেন। কাজ হয়ে গেল। হবার কারণও আছে। চোংদার কোম্পানির ম্যানেজিং ক্লার্ক দাশুবাবুর ভাগ্নে। দাশুবাবু নিজে কথা দিয়েছেন জুনিয়র ব্রিফ কিছু কিছু পাঠাবেন। বাবুদের জীবন অনেকটা জুয়ার মতো। সাহেব যদি উন্নতি করলেন, প্র্যাকটিস জমালেন, তাহলে বাবুরও 2 পয়সা হবে। চাই কি কলকাতায় খানকয়েক বাড়িও উঠতে পারে। অ্যাটর্নিরা খাতির করবে, টাকা হলে হাত তুলে নমস্কার করবে। কিন্তু কপাল মন্দ হলে সাহেব বার লাইব্রেরির টেবিলে মাথা রেখে ঢুলবেন, আর তার বাবু বাইরের বেঞ্চিতে বসে ঝিমোতে ঝুমোতে পাশের লোকের কাছ থেকে বিড়ি চেয়ে খাবেন। ছোকাদা এই কথাই বলে যাচ্ছিলেন। ব্যারিস্টার সেনের সঙ্গে ছোকাদারও সাধনা শুরু হলো। নতুন ব্যারিস্টার, এখন তো বেশ কিছুদিন জুনিয়রই করো, অ্যাটর্নিদের মন রেখে চলো। সিনিয়রের বাড়িতে ডাক পড়লেই হাজির হও। সিনিয়র ব্যস্ত লোক, বেশি কথা বলার সময় তার নেই। তিনি বলবেন, এই পয়েন্টে যত মামলা আছে তার একটা তালিকা প্রস্তুত করো। রাত জেগে সেন সাহেব সেই মামলার লিস্টটি তৈরি করে যান। সিনিয়রদের মন জয় করতে হবে, তার নজরে পড়তে হবে। এমনি পরিশ্রম করতে করতে যদি ভাগ্যলক্ষ্মী কোনোদিন সদয়া হন। কাসুন্দের কানাইলাল ঘোষ সলজ্জ নয়নে ও সভয়ে অন্য বাবুদের পাশে এই বেঞ্চিগুলোর কাছে এসে দাঁড়িয়ে থাকত। বসতে সাহস হয় না। বড় বড় ব্যারিস্টারদের বাবুরা গম্ভীরভাবে আসেন, বসেন। সেন সাহেবের মতন জুনিয়র ব্যারিস্টারের বাবুর সঙ্গে তারা কথাও বলেন না। হাইকোর্টের বড় বড় ব্যাপার সে কি বুঝবে, এমন একখানা ভাব। বনোয়ারি বাবুকে মনে পড়ছে।
কি সুন্দর চেহারা তার, ঠিক যেন বনেদি জমিদার বংশের ছেলে। লাল টুকটুকে রং, গাল দুটো যেন রক্তের চাপে ফেটে পড়বে। তার পরনের আবদির পাঞ্জাবি এতই ফিনফিনে যে ভেতরের গেঞ্জি পর্যন্ত দেখা যায়। পাঞ্জাবির হাতা গিলে করা, তার ভেতর থেকে সোনা দিয়ে মোড়া অষ্টধাতুর তাবিজ মাঝে মাঝে উঁকি দেয়। পরিধানে জরিপার ফরাসডাঙ্গার নম্বরী ধুতি, পায়ে লাল পামসু, গলায় পাকানো সাদা উড়নি। রোজ থোপ ভাঙা পাঞ্জাবি পরেন বনোয়ারি বাবু। কথা কইবার সময় নেই তার। কত লোক তার কাছে আসে, কত কাজ তার। বেঞ্চিতে বসে বনোয়ারি বাবু পকেট থেকে এক বিরাট রূপোর ডিবে বার করেন। মৃদু চাপে খুট করে ডিবের মুখ খুলে একজোড়া পান তিনি মুখে পড়ে দেন। ডিবের এক কোণ থেকে সামান্য একটু চুন আঙুলের ডগায় লাগিয়ে তিনি যখন জিভে ঠেকান, তখন তার 3 আঙুলে 3টে পাথর বসানো আংটি চোখ ঝলসে দেয়। পানের খুশবাই চারদিকে আমোদিত করে তোলে। আর ওই যে রূপোর ডিবে, ওটি যে সে জিনিস নয়, খোদ হ্যামিল্টন বাড়ির তৈরি। হ্যামিল্টন কোম্পানি, যারা লাট সাহেবদের বউয়ের গয়না তৈরি করে। রূপোর ডিপের ওপর বাঁকা বাঁকা ইংরেজি অক্ষরে লেখা বনোয়ারি। চিতপুরের মল্লিকরা মস্ত জমিদার। তাদের মেজ তরফের চুরিবাবু সেবার পার্টিশন স্যুটে জিতে বনোয়ারিকে এই পানের ডিবে উপহার দিয়েছিলেন। বনোয়ারি বাবুর সাহেবের পশা সবচেয়ে বেশি। অসংখ্য মামলা তার হাতে। অ্যাটর্নিরা এসে ধরেন, এই যে বনোয়ারি বাবু, সাহেবকে একটা ব্রিফ পাঠাবো, একটু দেখবেন। বনোয়ারি বাবু গম্ভীরভাবে বলে দেন, আরে না না মশাই, সাহেবের কড়া হুকুম, আর ব্রিফ নিতে পারবো না। কাজের চাপে সাহেবের নিঃশ্বাস ফেলার সময় নেই। অ্যাটর্নি হেসে বলেন, না না, চিন্তার কিছু নেই, শুধু ব্রিফটা দিয়ে যাব। কেস হিয়ারিং এ আসতে অনেক দেরি। বনোয়ারি বাবু তবুও অবিচলিত। অ্যাটর্নির মুখের দিকে না তাকিয়েই তিনি বলে দেন, পরে আসবেন, ভেবে দেখব। অন্যান্য বাবুরা অবাক হয়ে দেখে, ব্রিফ নিয়ে অ্যাটর্নি এলে তারা কত আদর আপ্যায়ন করে। ব্রিফের জন্য অ্যাটর্নির বাড়িতে ধর্ণা দিয়েও কিছু হয় না। অ্যাটর্নিরা মুখ বাঁকিয়ে বলেন, পরে দেখা যাবে। আর বনোয়ারি বাবু অ্যাটর্নিদেরই ফিরিয়ে দেন। বনোয়ারি বাবু বলেন, আমি তো নেহাত ভালো লোক, অ্যাটর্নিদের সঙ্গে যতটা নম্র হওয়া সম্ভব ততটা হই। তোমরা তো আর কারসান সাহেবের গল্প জানো না। অন্য বাবুরা উৎকর্ণ হয়ে বনোয়ারি বাবুর দিকে তাকিয়ে থাকেন। আপনার সাহেবের কথা বলছেন বুঝি? হ্যাঁ গো হ্যাঁ। বনোয়ারি বাবু গলার চাদরটা ঠিক করে নিলেন। স্যার এডওয়ার্ড কারসন, মস্ত ব্যারিস্টার, তার ফিও তেমনি। 60 মোহর শুনলে তো এখনকার অ্যাটর্নিদের চোখ বেরিয়ে আসার জোগাড়। আর কারসন সাহেব 500 মোহর হরবক্ত নেন। একবার এক অ্যাটর্নি এসে তাকে ধরল যে একটা কেসের ফি কমাতে হবে। কারসন সাহেব রাজি নন। অ্যাটর্নি তবুও নাছোড়বান্দা। কারসন হঠাৎ অ্যাটর্নির হাত ধরে বার লাইব্রেরির কাছে নিয়ে গেলেন। লাইব্রেরিতে 50-60 জন ব্যারিস্টার বসে রয়েছেন। কারসন জিজ্ঞেস করলেন, এদের দেখতে পাচ্ছেন? অ্যাটর্নি বলল, হ্যাঁ। কারসন গম্ভীরভাবে বললেন, এদের কাউকে কেসটা দিয়ে দিন, অর্ধেক ফিতে হয়ে যাবে। অ্যাটর্নি হাত কচলাতে কচলাতে বলল, আজ্ঞে না, আমি আপনাকেই ব্রিফ দিতে চাই। কারসন আরও গম্ভীরভাবে উত্তর দিলেন, আপনি যদি এতই বোকা হন তাহলে আমার পুরো ফি দিতে হবে। বনোয়ারি বাবু সাহেবকে ছোকাদা অবাক হয়ে দেখতেন। দীর্ঘ দেহ, মোটা চশমার আড়ালে 2টি চিন্তামগ্ন চোখ, মাথায় এক থোকা সাদা ও পাকা চুলের বিচিত্র সংমিশ্রণ। পেছনের চুলগুলো খুব ছোট করে ছাঁটা, গায়ে গোলাপি রঙের আভা, সমস্ত শরীরে তীক্ষ্ণতার ছাপ। অথচ কি শান্ত,
কি সৌম্য রূপ! অমন শরীরে কালো রঙের ভারী কোট ভারী ভালো লাগতো ছোকাদা। বনোয়ারিবাবু ছায়ার মতন তার সাহেবকে অনুসরণ করেন। যেখানে সাহেব সেখানেই বনোয়ারিবাবু। সকালবেলায় সাহেবকে বার লাইব্রেরিতে বসিয়ে এসেই তিনি হাঁক ছাড়েন, ওরে কোথায় গেলি সব? একটু পরে দেখা যায় সামনে চলেছেন বনোয়ারিবাবু, পেছনে গোটা কতক চাপরাশি, কাঁধে তাদের বইয়ের পাহাড়। লিস্ট দেখে সেগুলো পর পর কোটের টেবিলে সাজিয়ে রাখেন তিনি। ছোট ছোট কাগজের স্লিপ ঢুকিয়ে দেন এক এক পাতায়। কিছু পরেই বনোয়ারিবাবুর সাহেব বার লাইব্রেরি থেকে বেরিয়ে আসেন। তারপর ধীর পদক্ষেপে কোর্টরুমের দিকে এগিয়ে যান। বনোয়ারিবাবু ছুট্টে এসে সাহেবকে আজানুলম্বিত কালো গাউনটা পরিয়ে দেন। সুন্দর ইংরেজি বলেন বনোয়ারিবাবুর সাহেব। ছোকাদা তার কিছুই বোঝেন না, তবু খুব ভালো লাগে তার ইংরেজি শুনতে। জজেরা মন্ত্রমুগ্ধ হয়ে বনোয়ারিবাবুর সাহেবের বক্তৃতা শুনছেন। তার দুটো চশমা, একটা চশমা টেবিলে আর একটা চশমা চোখে। মাঝে মাঝে একটা চশমা খুলে অপর চশমা চোখে লাগিয়ে তিনি সামনের বইয়ের সারি থেকে একটা মোটা বই টেনে নেন। ফরফর করে পাতা উল্টিয়ে যেখানে বনোয়ারিবাবুর স্লিপ লাগানো সেই পাতা থেকে তিনি গড়গড় করে পড়তে শুরু করেন। পর মুহূর্তেই চশমাটা টেবিলে নামিয়ে অন্য চশমা তুলে নেন। জজ সাহেবের দিকে তাকিয়ে হাত মুখ নেড়ে ইংরেজিতে তিনি কি সব বলেন। ছোকাদা বুঝতে পারেন না, তবুও শুনতে ভালো লাগে। একটা শব্দ বারবার কানে আসতো, ওয়েল মেলুড, ওয়েল মেলুড। সেদিন ছোকাদা বারবার শুনেও তার অর্থ অনুধাবন করতে পারেননি। পরে আসল কথাটি জেনে নিজের নির্বুদ্ধিতায় নিজেই হেসেছেন। 40 বছরে লক্ষ লক্ষ বার তার কানে এসছে, ওয়েল মাই লর্ড। বনোয়ারিবাবুর সাহেব এক কোটে বেশিক্ষণ থাকেন না। বক্তৃতা শেষ করেই তিনি হাতের ব্রিফে কি সব লেখেন। লেখা শেষ করে কালো রঙের গাউনটা বাঁ হাতে জড়িয়ে তিনি অন্য কোটের দিকে এগিয়ে যান। সেখানে বনোয়ারিবাবু আর এক গাদা মোটা মোটা বই সাজিয়ে রেখেছেন। ছোট ছোট কাগজের টুকরোগুলো বইয়ের ভেতর থেকে উঁকি মারছে। আবার সেই একই দৃশ্য শুরু হয়। বনোয়ারিবাবুর সাহেব চশমা খুলে অন্য চশমা পড়তে থাকেন। এই অবসরে বনোয়ারিবাবু বাবুদের বেঞ্চিতে চলে আসেন। সবাই সাগ্রহে তার বসার জায়গা করে দেয়। পকেট থেকে হ্যামিল্টনের বাড়ির রূপোর ডিবে যথারীতি বার হয়। তিনি একসঙ্গে দুটো পান মুখে পুরে দেন। চারদিকে খুশবাই ছড়িয়ে পড়ে। বনোয়ারিবাবু আর তার সাহেবকে নিয়ে নানান গল্প হয়। কেউ বলে ওর সাহেবের রোজগার 20,000 টাকা। আর একজন বলে 20,000 টাকা ওর হাতের ময়লা, শুধু ওর ডিগনাম কোম্পানি মাসে 20,000 টাকা দেয়, নিদেন পক্ষে 50,000 টাকা রোজগার। কাসুনদের কানাই ঘোষ অবাক হয়ে যায়, মাসে 20,000 টাকা, তাও কিনা হাতের ময়লা, মাসে 50,000 টাকা। এই বনোয়ারিবাবু 15 বছরের কানাই ঘোষকে দেখে বলেছিলেন, দুগ্ধপোষ্য ছোকরাটাকে কে আনলো? বনোয়ারিবাবু কানাই ঘোষকে ছোকরা বলে ডাকতেন। দেখা দেখি অন্য বাবুরাও ওই নামে ডাকা শুরু করলো। কাসুনদের কানাই ঘোষ ক্রমশ সবার ছোকাবাবু হয়ে দাঁড়ালো। তারপর বহুদিন কেটে গেছে এবং কোন ফাঁকে সকলের অলক্ষ্যে ছোকাবাবু ছোকা দাঁতে পরিণত হয়েছেন। বনোয়ারিবাবুকে ছোকাদা ভয় করতেন। বনোয়ারিবাবু বেঞ্চিতে বসলে তিনি দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকতেন, বসতে সাহস হতো না। ছোকাদা মনে মনে স্বপ্ন দেখেন তিনিও বনোয়ারিবাবুর মতন হয়েছেন। অ্যাটর্নিরা বলছে, এই যে ছোকাবাবু, সেন সাহেবকে একটা ব্রিফ পাঠাচ্ছি। ছোকাদা নিষ্পৃহভাবে রূপোর ডিবে থেকে পান বার করে খেতে খেতে বলছেন, না না, এখন ব্রিফ নিতে পারবো না, সাহেব ভয়ঙ্কর ব্যস্ত।
সেন সাহেব এক কোর্টে কেস শেষ করে অন্য কোর্টে যাচ্ছেন। একটু অবসর নেই, দিন রাত শুধু কাজ আর কাজ। ভবিষ্যতের রঙিন কল্পনায় ছোকাদার প্রতিটা লোমকূপ সজাগ হয়ে ওঠে, কিন্তু কল্পনার স্বর্গ হতে ছোকাদাকে আবার বাস্তবের পৃথিবীতে ফিরে আসতে হয়। তখন বনোয়ারি বাবুর ভাগ্য হিংসা হয়। কিন্তু বনোয়ারি বাবুর ভাগ্যে যে এই পরিণতি ছিল তা কে জানত? অন্য দিনের মতন বনোয়ারি বাবু সেদিনও সকালে বেঞ্চিতে বসে হ্যামিল্টনের বাড়ির রূপোর ডিবে থেকে পান বার করে খেলেন। চারদিকে খুশবাই ছড়িয়ে পড়ল। তার সাহেব এখনো আসেননি। মামলা রয়েছে, মস্ত বড় মামলা। কুমার সত্যনারায়ণ সিংহ মহাপাত্র ভার্সেস রাজমাতা অশ্রুলতা। অনেক বই লাগবে। গতকাল বাড়ি ফেরার আগে সাহেব লিস্টি দিয়ে গেছেন। সমস্ত বইয়ে স্লিপ লাগিয়ে কোর্টে রেখে এসছেন বনোয়ারি বাবু। 40খানা মোটা মোটা বই। সাহেব এসেই যুদ্ধ শুরু করবেন। বইগুলো আসলে বই নয়, আইন যুদ্ধের গোলাগুলি। বনোয়ারি বাবুর সাহেব চশমা পরে এক একটা বই থেকে গড় গড় করে পড়ে যাবেন। রাজমাতা অশ্রুলতার সপক্ষে প্রতিটি নজির জজের সামনে অকাট্য হয়ে ফুটে উঠবে। রাজমাতা অশ্রুলতা মোটরে বসে রয়েছেন। চীনে কোটপড়াটার এস্টেট ম্যানেজার বনোয়ারি বাবুকে বলে গেলেন, এই যে বনোয়ারি, সব ভালো তো? 2-3জন অ্যাটর্নি কোর্টে যাবার পথে তাকে সুপ্রভাত জানিয়ে গেলেন। বনোয়ারি বাবু ডিবে থেকে আবার পান বার করলেন। কিন্তু সাহেব আসছেন না কেন? এত দেরি তো হয় না। এমন সময় বার লাইব্রেরি থেকে 2-1জন ব্যারিস্টার হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। টেলিফোনে খবর এসছে, ভয়ঙ্কর খবর। সে কথা ভাবলে আজও ছোকাদার বুকের ভেতরটা কেমন করে ওঠে। বনোয়ারি বাবুর সাহেব আর নেই। হার্ট ফেল। বেলা 10:30টায়। দাবাগ্নির মতন খবর ছড়িয়ে পড়েছে। এত বড় ব্যারিস্টারের আকস্মিক মৃত্যু। সেই দৃশ্য ছোকাদা আজও চোখের সামনে দেখতে পাচ্ছেন। বনোয়ারি বাবুর বিশাল দেহটা কয়েক মুহূর্তের জন্য কেঁপে উঠল। ম্যালেরিয়া জ্বর আসার আগে রোগীর যেমন হয়। তিনি হঠাৎ গড়িয়ে পড়লেন মেঝেতে। মেঝের ধুলোয় তার গিলে করা পাঞ্জাবি লুটোতে লাগল। সবাই ছুটে এলো। বনোয়ারি বাবু সংজ্ঞাহীন। ছোকাদা এই পর্যন্ত বলে থামলেন। অনেক দিন হয়ে গিয়েছে, কিন্তু আজও ছোকাদা যেন সে আঘাত কাটিয়ে উঠতে পারেননি। বেঞ্চের সামনে মেঝের দিকে তাকিয়ে ছোকাদা কি যেন খুঁজছেন। ঠিক যেখানে পোড়া বিড়ের টুকরোগুলো পড়ে রয়েছে, ঠিক ওই জায়গায় বনোয়ারি বাবুর ধুলি লণ্ঠিত দেহের চারদিকে অগণিত লোক একদিন ভিড় করে দাঁড়িয়েছিল। বনোয়ারি বাবুর তখনকার অবস্থা কেমন জানিস? রাজা মরলে রানীর যেমন হয়, রাজার অবর্তমানে রানীকে কে চিনবে? সোনা সিংহাসনে আর স্থান হবে না রানীর। ছোকাদার উপমায় সূক্ষ্ম রসবোধ কিছু নেই নিশ্চয়, কিন্তু বহু চিন্তা করেও এর থেকে ভালো উপমা আজও খুঁজে পাইনি। বনোয়ারি বাবুর সংজ্ঞাহীন দেহটা কোনো রকমে গাড়িতে চড়িয়ে বাড়িতে পাঠানো হলো। বিদায় বনোয়ারি বাবু, বিদায়। কাল থেকে হাইকোর্টে কে তোমায় চিনবে? কোন অ্যাটর্নি বলবে, ব্রিফ পাঠাচ্ছি, একটু দেখবেন? কোন বাবু ব্যস্ত হয়ে তোমার জন্য বেঞ্চিতে জায়গা করে দেবে? সেদিন আমার মনে কিরকম ভয় হলো। শুধু মনে হতে লাগলো, সেন সাহেবও যদি। ছোকাদা দোতলা থেকে উঠোনের দিকে উদাস নয়নে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ। ফেলে আসা জীবনের বেদনা আজও তাকে কাঁটার মতন বিদ্ধ করেছে। সেদিনের কিশোর কানাই ঘোষ কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে বনোয়ারি বাবু সাহেব আর ফিরবেন না। তার মাথাটা যেন ঘুরছে। এক ভাঁড় গরম চা খেয়েও কিছু উন্নতি হলো না। যেদিকে তাকায় শুধু বনোয়ারি বাবুর
সংজ্ঞাহীন দেহটাই চোখের সামনে ভেসে ওঠে। কিশোর ছেলেটি আর বসে থাকতে পারল না। নিজের অজান্তেই একসময় সে বাল লাইব্রেরির ভেতরে ঢুকে পড়েছে। দূরে সেন সাহেব এক মনে বই পড়ছেন। মোটা ফ্রেমের চশমায় সেন সাহেবকে কি সুন্দর দেখাচ্ছে। তার নিজের সেন সাহেব, বয়স খুব কম, এখনো অনেকদিন কাজ করবেন। তবু মন প্রবোধ মানে না, সে আরো এগিয়ে যায়। তারপরের কথা ভাবতে ছোকাদার আজও লজ্জা হয়। সেন সাহেবের ঘাড়ে নীলাভ দুটো শিরা তপতপ করছে। ছোকাদার হাত নিজেরই অজান্তে সেন সাহেবের দেহ স্পর্শ করেছে। না, ভয় নেই। উষ্ণ রক্ত সেন সাহেবের ধমনীতে বয়ে যাচ্ছে। সেন সাহেব চমকে উঠে পেছনে তাকালেন। কি ব্যাপার কানাই? লজ্জায় ছোকাদার মাটিতে মিশিয়ে যেতে ইচ্ছে করল। কি উত্তর দেবেন? মুখ, চোখ, কান সব লাল হয়ে উঠেছে। হে ধরণী, দ্বিধা হও। কিন্তু ভগবান মুখে কথা জুগিয়ে দিলেন। না স্যার, একটা পিঁপড়ে ঘুরছিল। সেন সাহেব বিশ্বাস করলেন। ছোট ছেলের মতন হেসে বললেন, আজকে তুমি চলে যাও, কোর্ট বন্ধ থাকবে। সকাল সকাল বাড়ি তো আর রোজ যেতে পারো না। অনেক দেরি হয়ে গেছে, এবার বাড়ি ফিরতে হবে। ছোকাদা চমকে বর্তমানে ফেরত দিলেন। কখন 4টে বেজে গিয়েছে আমিও লক্ষ্য করিনি। তিনি পায়ে জুতো গুলিয়ে উঠে পড়লেন। আমিও চেম্বারের দিকে চললাম। এত দেরি করা উচিত হয়নি। আজকের মতন এখানেই শেষ করলাম। এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে নিয়মিত বিভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প পড়ে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো হলে চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের পর্বে অর্থাৎ 4র্থ পর্বে আবার দেখা হবে। নমস্কার।